বাণী অনিরুদ্ধকে খুঁজে পেয়ে মন্দিরের মধ্যে সবার সামনে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দেখে মৌলি রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ যখন বাড়ি থেকে বের হয়ে আসে তখন রাস্তায় শুধু তানিয়ার কথা ভাবতে থাকে আর তানিয়ার সঙ্গে কাটানোর সময়গুলো মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখনই পথচরী একজন লোক তার মেয়েকে আদর করে আইসক্রিম খাওয়াতে দেখে অনিরুদ্ধ একেবারেই ভেঙে পড়ে যে তানিয়াকেও সে এভাবেই আইসক্রিম খাইয়ে দিয়েছিল। তখনই হঠাৎ করে অনিরুদ্ধ বুঝতে পারে যে পিছন থেকে কেউ একজন অনিরুদ্ধকে ডাকছে। তখনই অনিরুদ্ধ পিছনে তাকিয়ে দেখে তানিয়া। তখনই অনিরুদ্ধ তানিয়ার কাছে এসে বলে যে প্রিন্সেস, তুমি আমাকে মেনে নিয়েছো। প্রিন্সেস, তুমি 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 আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। তুমি তুমি আমাকে আমার কাছে ফিরে এসেছো। তখনই তানিয়া বলে, হ্যাঁ বাবা, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমাদেরকে ছেড়ে যেও না বাবা, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখনই অনিরুদ্ধ তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে গেলে হঠাৎ করে তানিয়া ওখান থেকে নাই হয়ে যায়। তখনই অনিরুদ্ধ বলে, এটা তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? না না, এটা কি করে সম্ভব? এটা কেন হলো? আমি কিছুই বুঝতে পারছি না। প্রিন্সেসকে ছাড়া আমি কি করে থাকবো? আমার জীবনে সবটুকু তো প্রিন্সেসকে নিয়েই হয়েছিল। এটা বলে অনিরুদ্ধ কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আমি আর ফিরে যাব না। যতদিন প্রিন্সেস আমাকে না ডাকে আমি ততদিন ও বাড়িতে আর ফিরবো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী চিঠিটা সাথীকে পড়ানোর পরে সাথী অনেকটা কষ্ট পায় আর বলে, আমার ছেলেটা এই ঝড় বৃষ্টির দিনে কোথায় গেল, কোথায় গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ছেলেটার জন্য তো আমার মনটা অনেক খারাপ লাগছে। কেন এমনটা হলো বলতে পারো বাণী? আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছেলেটার জন্য আমার অনেকটা কষ্ট হচ্ছে। তখনই দেখা যায় যে বাণী ফোন করে অন্তরা আর আর্যকে। বাণী অন্তরাকেও বলে যে অন্তরা, আর্য কোথায়? আর্যকে ডেকে দেবে? তোমার দাদা বাড়ি থেকে চিঠি লিখে চলে গেছে। কোথায় গেছে কিছু জানি না, আমাদেরকে খুঁজতে যেতে হবে। এখন একটু আসতে পারবে? তখনই অন্তরা বলে, হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না। এই আর্য, উঠছো না কেন? তোমাকে বলছি না বৌদি ফোন করেছে, দাদা নাকি বাড়ি থেকে চলে গেছে চিঠি লিখে। তখনই দেখা যায় যে আর্য বলে, কি বলছো তুমি এসব কিছু অন্তরা? দাদা চলে গেছে মানে? দিদি দিদি কি করছে? তখনই দেখা যায় যে অন্তরা বলে, আমাদেরকে যেতে হবে। তখন বাণী বলে যে হ্যাঁ আর্য, অন্তরা তোমরা একটু তাড়াতাড়ি আসবে, আমার খুব ভয় করছে কিন্তু এবার। তখনই দেখা যায় ফোনটা রেখে দিতে তখনই দরজায় কলিং বেলের আওয়াজ। তখন বাণী বলে, এত রাতে আবার কি এলো? মিস্টার চ্যাটার্জি এলো না তো? তখনই দরজাটা খুলতে দেখে যে অফিসার। তখনই অফিসার বলে যে আমরা আসলে একটা দরকারে আসতে বাধ্য হয়েছি। আপনাদের দোকান থেকে যে কাপড়গুলো পেয়েছিলাম এটা আইডেন্টিফাই হয়েছে। এটা কুয়াশা কুয়াশা ঘোষ বলেছে এটা অনিরুদ্ধ বিদ্যুতের। তখনই বাণী বলে, এটা কি করে সম্ভব? বিদ্যুতের কাপড় আমাদের দোকানে কি করছে? তখনই অফিসার বলে, সেটা আপনারাই ভালো জানেন। তখনই অফিসার বাণীকে জিজ্ঞাসা করে যে আপনার স্বামী অনিরুদ্ধ চ্যাটার্জি কোথায়? তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, আমার ছেলে বাড়িতে চিঠি লিখে চলে গেছে কোথায় যেন, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। তখনই বিদ্যুতের মা বলে, হ্যাঁ অফিসার, অনিরুদ্ধ বাবা যেন কোথায় রাগ করে চলে গেছে, খুঁজে পাচ্ছি না। তখন বাণী মনে মনে বলে, এটা তো অফিসার কিছুতেই বিশ্বাস করবে না। কেন যে ওনারা এই কথাগুলো বলতে গেল? অফিসার শুধু শুধু অনিরুদ্ধ বাবুকেই দোষারোপ করবে, অনিরুদ্ধ বাবুকে নিয়ে খারাপ কথা বলবে যে উনি এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু বিষয়টা তো এমন নয়। এরপরেই দেখা যায় অফিসার বলে, এখানে নাটক হচ্ছে, আমাদের সঙ্গে ড্রামা করছেন। কেন এগুলো করছেন? এগুলো করবেন না, কারণ আমরা কিন্তু ভালো করেই বুঝতে পারছি যে অনিরুদ্ধ চ্যাটার্জি পালিয়েছে। আসলে পালিয়ে যাবে কোথায়? সে যে মার্ডারটা করেছে এটা তো সত্য প্রমাণিত হয়ে যাবে। আমরা ওনাকে সন্দেহ করেছি, এজন্য বাড়ি থেকে ওনাকে ভাগিয়ে দিয়েছে। তখনই বাণী বলে, আপনি ভুল করছেন অফিসার, উনি চলে যাওয়াটা আমরাও মেনে নিতে পারছি না। আমি আপনাকে কথা দিচ্ছি অফিসার, ওনাকে খুঁজে বের করব, যেখান থেকে হোক খুঁজে বের করব, কারণ উনি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেন না। এরপরই দেখা যায় বাণী আর্য আর অন্তরাকে নিয়ে বাইরে চলে আসে আর অনিরুদ্ধকে খোঁজার চেষ্টা করে। তখনই বাণী বলে, অন্তরা, আর্য, কোথাও তো দেখতে পাচ্ছি না তোমাদের দাদাকে। কোথায় গেলেন বলো তো? আমি আর খুঁজে পাচ্ছি না। আমার আর ভালো লাগছে না। কেন যে উনি বাড়ি থেকে এভাবে চলে গেলেন কিচ্ছু বুঝতে পারছি না। তখনই আরজু বলে, দিদি তুমি এখানে দাঁড়াও, আমি এদিকটা থেকে দেখে আসছি। এরপরেই দেখা যায় একদিকে আরজু খুঁজতে যায়, অন্যদিকে অন্তরা। তখন বাণী চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবে যে উনি আমার জন্য কত কিছু করেছে।
উনি আমার জন্য, আমার মামামের জন্য অনেক লড়াই করেছে, আমাকে কথা দিয়েছিল যে সে সে আমার মেয়েকে খুব ভালোবাসবে, তাই বেসেছে, অনেক আগলে রেখেছিলেন। এই সব কিছু করেও কেন যে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন কিছুই বুঝতে পারছি না। উনি উনি কি বুঝতে পারছেন না যে উনার চলে যাওয়া, যে যখন তানিয়া বুঝতে পারবে তখন সে থাকতে পারবে না। মামাম এখন অসুস্থর মধ্যে আছে, তাই মামাম ওনাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু ওনাকে তো জানতে হবে, ব্যাপারটা বুঝতে হবে যে মামাম কিসের জন্য এই ভয়টা পাচ্ছে আর কে বা পাচ্ছে, সেই সব কিছু তো খুঁজে বের করতে হবে। কেন মিস্টার চ্যাটার্জি এভাবে আমাদেরকে কিছু না বলে চলে গেলেন বলুন তো? আপনার জন্য বাড়ির সবাই একেবারে ভেঙে পড়েছে, আপনি একবারের জন্য আমার আর মামামের কথাটা ভাবলেন না? এমনকি আপনার মায়ের কথা ভাবলেন না? কেন? কেন মিসেস চ্যাটার্জি এরকম একটা কাজ করলেন? আমি এরকমটা চাইনি। আপনি চলে আসেন, যেখানেই থাকেন আপনি ফিরে আসেন, এটাই আমি চাই। আমার মামামকে ঠিক আমি আপনার কাছে আগের মতোই ফিরিয়ে দেব, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমি আপনার সঙ্গে এই অন্যায়টা কিছুতেই মেনে নিতে পারবো না, আর আপনার সঙ্গে এটা হতেও দিতে পারবো না। আমি আপনাকে সব কিছু ফিরিয়ে দেবো, আপনার কাছ থেকে যা যা হারিয়ে গেছে সব কিছু আপনাকে ফিরিয়ে দিতে চাই। এরপরে অন্যদিকে দেখা যায় যে তাপসকে কাবেরী বলে যে তাপস, এদিকে সর্বনাশ হয়ে গেছে, অন্তরা আমাকে ফোন করেছিল যে অনিরুদ্ধ বাড়ি থেকে নাকি চলে গেছে। তখনই তাপস বলে যে তাতে আমি কি করব, ওই ছেলে কোথায় গেল কি না গেল তাতে আমার কোনো বিন্দুমাত্রও ইচ্ছে নেই। ওই ছেলে তো আমাকে পর করেই দিয়েছে, সবার সামনে বলে দিয়েছে যে আমি তার বাবা নই। তার জন্য আমি কেন চিন্তা করব? ওই বাণী আর বাণীর মেয়ের জন্য আমার ছেলেটা আজকে বাড়ি ছাড়া, তার সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে। আমার ছেলেটা বুঝতে পারছে না যে ওই বাণী আর বাণীর মেয়েটা ওর জীবনে যদি থাকে তাহলে কতটা কষ্ট সহ্য করতে হবে। এখন এই ঝড় বৃষ্টির রাতে ছেলেটা কোথায় কোথায় ঘুরছে, কিন্তু ওই ওই বাণী আর বাণীর মেয়ে তো ঠিকই ঘরে ঘুমাচ্ছে, কিন্তু আমার ছেলেটা বাইরে বাইরে কোথায় না কোথায় ঘুরছে। একদম ভালো লাগে না। ছেলেটা আমার কথা একটু বোঝার চেষ্টা করেনি। ছেলেটাকে কতবার বুঝিয়েছি যে এইসব কিছু থেকে বের হয়ে আসতে, আমাদের কাছে ফিরে আসতে। ওই বাণীকে ছেড়ে দিলে কি এমন মহাভারত হতো যে বাণীকে ছাড়তে পারছে না? আমি এই ছেলেটাকে নিয়ে আর পারছি না, কিছুতেই পারছি না। এই ছেলেটাকে কি করে যে বোঝাবো? তখনই কাবেরী মনে মনে বলে যে যখন জানতে পারবে সব বিষয়টা, যে ওই বাণীর মেয়ের অপারেশনের টাকা আমি দিয়েছি, তখন যে কি হবে। এরপরই দেখা যায় সেই মুহূর্তে তাপসের বাড়িতে নয়নতারা আর মৌলি চলে আসে। আর সেটা দেখে কাবেরী অবাক হয়ে যায়। তখনই নয়নতারা বলে, তাপস বাবা, আমি কি তোর বাড়িতে আসতে পারি না? আমি কি ভুল সময় চলে এসলাম? তখনই তাপস বলে, না 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 মাসিমা, আপনি কি কথা বলছেন? আপনি আপনি এ বাড়িতে যখন তখন আসতে পারেন। তখনই নয়নতারা বলে, হ্যাঁ তাপস, আমি আর পিনাক্ষী আর তোমার মাঝকে তো কিছুই কখনো তফাৎ দেখিনি। পিনাক্ষী যেভাবে আমার সন্তান, তুমিও তো ঠিক আমার সেভাবেই সন্তান। তাই এই নতুন বৌমাকে দেখতে আসলাম। এই বৌমার সঙ্গে তো আমার সেরকম ভাবে কথা হয়নি, তাই একটু আশীর্বাদ করতে আসলাম। তখনই কাবেরী মনে মনে বলে, এই মহিলার এখানে আসাটা আমার একদম সুবিধার মনে হচ্ছে না। কিছু একটা মতলব কষেই এসেছে, না হলে আর এখানে আসতো? এই মহিলা আর তার নাতনিকে আমি একদম ভরসা করতে পারি না। ওরা অনেক খারাপ একটা মানুষ, ওরা সব কিছু করতে পারে, এদের বিশ্বাস নেই। এরপরেই দেখা যায় যে নয়নতারা কাবেরীর কাছে এসে বলে যে বৌমা, তোমার জন্য আমি এক শাড়ি আর কিছু সাজার জিনিস এনেছি। তুমি তো খুব সাজতে পছন্দ করো শুনেছি, তাই এগুলো তোমার জন্য এনেছি। তখনই সেটা কাবেরী নিয়ে প্রণাম করে। তখনই কাবেরী বলে, এইসব কিছু বুঝতে পেরেছি যে কিছু একটা শখ কষার জন্যই এসেছে, কিন্তু কেন এসেছে সেটা তো বুঝতে পারছি না। আমাকে ভালো করে চোখ কান খোলা রাখতে হবে যে ওনারা তাপসের সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলছে। এরপরেই দেখা যায় যে তাপসকে বলে যে তাপস বাবা, একটা কথা বলবো, ওই যে বাণীর যে মেয়ে, তার অপারেশনের টাকা তুমি দিয়েছো? তখনই তাপস বলে, কি বলছো তুমি মাসিমা? আমি আমি আবার ওই বাণীর মেয়ের অপারেশনের টাকা দেবো? কখনো না, যার জন্য এত কিছু হয়ে গেল। তখনই মৌলি বলে, যেভাবে হোক সত্যটা জানতে হবে যে বাণীর মেয়ের অপারেশনের টাকাটা আসলে কে দিয়েছে। আমাকে যে করেই হোক জানতে হবে, না জানলে তো আমার কাছ থেকে সব কিছু চলে যাবে। আমি একবার সব কিছু জেনে নিই, তারপরে অনিরুদ্ধ আর বাড়ির মধ্যে দূরত্বটা আরও বাড়িয়ে দেবো, যাতে করে এই এই বিদ্যুতের কথাটা সবাই ভুলে যায়। এরপরে দেখা যায় তখন তাপস বলে, মাসিমা এই ধরনের কথা কেন বললেন? তখনই তারা বলে, আসলে বুঝতে পারিনি কে টাকা দিয়েছে, তার পরিচয়টা দেয়নি, এই জন্য ভাবলাম হয়তো তুমি টাকাটা দিয়েছো, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আসলে তুমি তো দিতেই পারো, যতই হোক তোমার ছেলের বউ বলে কথা আর ছেলের মেয়ে বলে কথা। তখনই তাপস বলে,
মাসিমা ভুলে যাবে না, আমি বানি আর বানির মেয়েকে আমি আমার পরিবারের একজন কখনোই মানতে পারবো না, তাই এইসব ধরনের কথা একদম বলবেন না। তখনই নয়নতারা বলে, আমি বুঝতে পেরেছি বাবা যে তোমার অনেকটা কষ্ট হয়েছে, তুমি তোমার ছেলে তোমাদের কাছ থেকে দূরে চলে গেছে, সাথী দূরে চলে গেছে, হ্যাঁ তোমরা একেবারে ভেঙে পড়েছো, আমি সেটা জানি। তখনই দেখা যায় যে মৌলি বলে, ওনারা তো আমাদেরকে মিথ্যা কথা বলছে, আমি বুঝতে পারছি। এই এই কাবেরী আন্টিকে তো একদম বিশ্বাস নেই। এরপরে কাবেরী বলে, এইবার বুঝলাম যে ওরা কেন এসেছে। আর জানতে এসেছে যে টাকাটা কে দিয়েছে, কিন্তু সেটা তো কিছুতেই বলা যাবে না যে টাকাটা কে দিয়েছে। আর যদি তাপস জানতে পারে কখনো, তখন তাপস আমাকে ক্ষমা করতে পারবে না, কারণ তাপস বারবার নিষেধ করে দিয়েছিল। তখনই দেখা যায় এইসব ভাবতে ভাবতে নয়নতারা বা কাবেরীর কাছে এসে বলে, এই যে বৌমা, কি ভাবছো, তোমার মন কোথায় আছে? আমি তাপসকে কথাগুলো বলছি, তুমি যেন কেমন ভয় পেয়ে আছো। তখনই কাবেরী বলে, না না, কি বলছেন মাসিমা, সেরকম কিছু না, আসলে আমি আপনাদের কথাই শুনছিলাম, আপনি ভুল বুঝছেন। তখনই নয়নতারা মৌলির কাছে এসে বলে, মৌলি দিদি ভাই, এই মহিলার কিছু কিছু ব্যবহার কিন্তু আমার একদম অদ্ভুত লাগছে, হাসিটাও কেন যেন অদ্ভুত লাগছে, ব্যাপারটা আমাদের ভালো করে জানতে হবে। তখনই মৌলি বলে, হ্যাঁ জ্ঞান মামি, কিন্তু এখন যেতে হবে, আমরা পরে এটা নিয়ে যাচাই বাছাই করবো, এখন এখান থেকে চলো। এরপর নয়নতারা বলে যে, যাই তাপস, এই যে বৌমা, আসি, আবার আসবো। তখনই দেখা যায় কাবেরী বলে, হ্যাঁ মাসিমা, তো আপনারা আবার আসবেন, মৌলি আবার এসো। তখনই বলে, হ্যাঁ আসবো, এ বলে চলে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় বাণী আর কি বলে যে, আমরা কি তাহলে অনিরুদ্ধ বাবুকে খুঁজে পাবো না? আমি আমি কি কি করে খুঁজবো বলো তো, আমার কিন্তু এবার সত্যি ভয় করছে। এরপরই দেখা যায় যে বাণী একটা মন্দিরে আসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে। তখনই বাণীর চোখ পড়ে যায় যে অনিরুদ্ধ ঠাকুরের পিছনে বসে আছে। তখনই ও বাণী বলে, অন্তরা, ওটা তোমার দাদা না, ওটাই ওটাই অনিরুদ্ধ চ্যাটার্জি না, দেখো দেখো, বিশ্ব চ্যাটার্জির মতোই দেখা যাচ্ছে। তখনই বাণী ছুটে আসে অনিরুদ্ধর কাছে আর বলে, আপনি কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারলেন বলুন, কেন চলে এসেছেন? এটা কি আপনি একদম ঠিক কাজ করেছেন? আপনি কি বুঝতে পারেন না যে আপনাকে ছাড়া আমরা কতটা কষ্টে থাকতে পারি? আমি মাম্মাম, এমনকি আপনার মার কথাও একবার ভাবলেন না? আমাদের কথা আপনি ছেড়েই দেন, আমাদের কথা নাই ভাবলেন, কিন্তু আপনার নিজের মার কথা তো ভাববেন বলুন। তারও তো অনেক কষ্ট হয়, আপনি কেন এভাবে বাড়ি থেকে বের হয়ে এসলেন? মিসেস চ্যাটার্জি, এটা কিন্তু একদম ঠিক হয়নি। আমাকে একটু সময় তো দিবেন যে আমি মামামকে আর আপনার মধ্যে সব দূরত্ব দূর করে দেব। তখনই অনিরুদ্ধ বলে, বানি, আমি আর নিতে পারছি না যে পিছিস আমাকে ভুল বুঝছে, আমাকে দেখলে আবার অসুস্থ হয়ে পড়ছে, আর আমি যদি ওর কাছে থাকি তাহলে ও সুস্থ হয়ে উঠবে না। এই জন্য আমি দূরে এসেছিলাম বানি, যাতে পিছিস ভালো থাকে। আমি তো বেশি দূরে যেতে পারবো না, তাই এটুকু দূরে এসেই রয়ে গেছি। তখনই বানি বলে, মিস্টার চ্যাটার্জি, দূরে দূরে থেকে সবকিছু ঠিক করা যায় না মিস্টার চ্যাটার্জি, এবার আপনাকে সেটা বুঝতে হবে। বলুন, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে তো বুঝতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি। এরপরে বানি কান্নায় ভেঙে পড়লে তখনই অনিরুদ্ধ বলে, বানি তুমি কাঁদছো কেন? তখনই বানি বলে, আপনি বুঝতে পারছেন না, আমি কত জায়গায় আপনাকে খুঁজেছি, কতভাবে আমি আপনাকে খুঁজেছি, কিন্তু কোথাও আপনাকে পাইনি। এরপরে দেখা যায় অন্তরা বলে, হ্যাঁ দাদা, তোমাকে খোঁজার জন্য অনেক অনেক জায়গায় গিয়েছি, কোথাও তোমাকে খুঁজে না পেয়ে বৌদি তো একেবারেই ভেঙে পড়েছিল। তখনই অনিরুদ্ধ বলে, বানি, তুমি আমাকে নিয়ে এতটা ভাবছো কেন? এতটা ভেবো না, আমি আমি ঠিক আছি বানি, আমি তো একটা জোচ্চোর, আমি একটা মিথ্যাবাদী ছেলে। তখনই বানি বলে, দেখুন অনিরুদ্ধ বাবু, এইসব কথা এখন থাক, এইসব কথা এখন একদম বলবেন না, এসব কথা বলার কোনো মানে হয় না, আপনি কেন এইসব কথা বলছেন বলুন তো? তখনই অনিরুদ্ধ বলে, কেন বলবো না বানি, কারণ এটাই তো সত্যি, এটাই তো বাস্তব, বলো তুমি আমাকে কতটা ভুল বুঝেছো। তখনই বানি বলে, সবসময় এক কথা বলবেন না তো মিস্টার চ্যাটার্জি, এখন বাড়িতে চলুন। আপনি কি জানেন, আপনি বাড়ি থেকে চলে আসার পরে পুলিশ আমাদের বাড়িতে গিয়েছিল। তখনই অনিরুদ্ধ বলে, পুলিশ অফিসার কেন গিয়েছিল? তখনই বানি বলে যে, ওটা কুয়াশা, সেই কাপড়গুলো দেখে বলেছে যে ওটা বিদ্যুতেরই, এই জন্যই গিয়েছিল। আমাদের আমাদের সন্দেহ করছে, আপনাকেও সন্দেহ করছে, আপনাকে নিয়ে যেতে চেয়েছিল, এজন্য বলেছে যে আপনি পালিয়ে গিয়েছেন। তখনই অনিরুদ্ধ রেগে যার বলে যে, বানি, তুমি তো জানো যে আমি পালিয়ে যাওয়ার মানুষ নয়। তখনই বানি বলে, আমি এও জানি যে আপনি এই অন্যায়টা করেননি, তবু আপনাকে এটা নিয়ে ফাঁসানো হচ্ছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করে দেব, আর মামামকেও আপনার কাছে ফিরিয়ে দেব, আপনি একটু বানির উপরে ভরসা রাখুন। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি, তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু একটা কথা আছে বানি, আমি আমি আগে থানায় যাব, আমি অফিসারের সঙ্গে কথা বলবো কি কারণে আমার বাড়িতে গিয়ে এত রাতে
সবাইকে ডিস্টার্ব করে, কেন হ্যারেস করে, এটা ওনাকে কৈফিয়ত আজকে দিতেই হবে। তখনই বাণী বলে যে মিস্টার চ্যাটার্জি এখন এগুলো করতে যাবে না, এখন বাড়িতে চলুন। ওদিকে আপনার মাসিমা অনেক চিন্তা করছে। তখনই অনিরুদ্ধ বলে, না বাণী, আমি এখন বাড়িতে যেতে পারছি না, আমি আগে এই সব কিছু ঠিকঠাক করব, তারপরে বাড়ি অবধি যাব। কেন অফিসার বারবার আমাদের বাড়িতে গিয়ে হ্যারেস করবে, কারণ এখনো প্রমাণিত হয়নি। তখনই মন্দির থেকে বেরোলে অফিসার ওখানে চলে আসার বলে, এই যে আপনাদের খবর তাহলে পেয়েই গেলাম। কি হলো অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনি লুকিয়ে যেতে চেয়েছিলেন, আপনি লুকাতে পারবেন না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, দেখুন অফিসার, আমি কোথাও লুকাইনি। তখনই অফিসার বলে, তাহলে বাড়ি থেকে চলে আসলেন কেন? এই চিঠি লেখা, এই সব কিছু আপনাদের ফেক গল্প। তখনই বাণী বলে, আপনি ভুল করছেন অফিসার, সেরকম কিছুই না, আমরা খুঁজে বের করলাম। তখনই অফিসার বলে, সত্যি এই কথা না, এই কথাই সত্যি যে আপনি হয়তো ওনাকে লুকিয়ে ফেলতে চেয়েছিলেন। আমরা যদি সময় মতো না আসতাম, তাহলে আপনারা এই ভোর হতে হতে যে এই বর্ডারটা পার করে ফেলতেন। তখনই অনিরুদ্ধ বলে, আমি এতটাও অন্যায় করিনি যে আমাকে পালিয়ে যেতে হবে, কারণ আমি আপনাকে বারবার করে এক কথাই বলছি যে আমি কোনো অন্যায় করিনি, আমি বিদ্যুৎকে মারিনি, বিদ্যুৎ বেঁচে আছে। কেন বুঝতে পারছেন না আপনি? অফিসার, আপনি ভুল করছেন। আচ্ছা ঠিক আছে, আপনার যদি এতই সন্দেহ হয়, আপনি আমাকে নিয়ে চলুন, আপনার চোখে 24 ঘন্টা রাখুন, কিন্তু শেষে আপনি সব সত্যটা প্রমাণ করবেন, আমি সেটাই চাই। তখনই বাণী বলে, কি বলছেন মিস্টার চ্যাটার্জি, আপনি এগুলো কথা কেন বলছেন? তখনই বাণী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব কথা বলতে হবে। এরপরে অনিরুদ্ধ বলে ওঠে, বাণী এসব কথা বলো না। তখনই দেখা যায় যে বাণী বলে, কেন বলবো না, আপনি কেন এসব কথা বলছেন, আপনি কোথাও যাবেন না। তখনই অফিসার বলে, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? তখনই অনিরুদ্ধ বলে, দেখুন আমি থ্রেট দিচ্ছি না, যা সত্য আমি তাই বলছি। আমি চাই আপনি সত্যটা বের করুন, সত্য অপরাধীটাকে বের করুন। আপনি আমার দিকে আঙুল তুলছেন, কিন্তু যারা অপরাধ করেছে তারা আপনার চোখের আড়ালে, চোখের সামনেই আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তখনই অফিসার বলে, আপনার কাছ থেকে আমি সবকিছু শিখবো মিস্টার চ্যাটার্জি, আপনার কাছ থেকে কিচ্ছু শিখতে হবে না, যথেষ্ট পরিমাণ আমি বুঝতে পারছি। তখনই অনিরুদ্ধ বলে, আপনি কিছুই বুঝতে পারছেন, আপনি আমাকে নিয়ে চলুন, আমি আপনার সঙ্গে যেতে চাই। এরপরে অফিসার নিয়ে যায় অনিরুদ্ধকে, আর বাণী ভেঙে পড়ে। তখনই বাণী বলে, আমি যে করে হোক মিস্টার চ্যাটার্জিকে ছাড়িয়ে আনবই, আমাকে যেখানে যেতে হয় সেখানেই যাব, তবু আমি অনিরুদ্ধ বাবুকে কোনো শাস্তি পেতে দেব না, কারণ সে কোনো অন্যায় করেনি, তাকে আমি খুব বের করবই।